This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি আজকের টিভি9 স্পেশাল। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আরজিকর কাণ্ডে যখন গোটা দেশ তোলপাড়, ঠিক তখন আমরা আর এক তিলোত্তমার কথা তুলে ধরেছিলাম। মনে আছে নিশ্চয়ই আপনাদের? মনে করাই কোচবিহারের কথা। কোচবিহারে হার হিমের ঘটনা মনে করিয়ে দিই আমাদের। সেই কোচবিহারের MJN হাসপাতালে আর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল। হস্টেলের রুমে আত্মহত্যা নিয়ে রহস্য, যে জট 1 বছর পরেও কাটেনি। প্রশ্ন উঠেছে, থ্রেট কালচারে কি তাহলে প্রাণ গেল? এর সঙ্গে জড়িয়ে অভিক বিরূপাক্ষদের গ্যাং। এসব নিয়েই আজকের টিভি9 স্পেশাল, কোচবিহারের তিলোত্তমা। 42 বছর আগে এমনই এক বৃষ্টি ভেজা দিনে খুন হয়ে যান এক নার্স। অভিযোগ, যৌনাঙ্গে ঢালা হয় অ্যাসিড। ধর্ষণ করে খুন করা হয় নার্সকে, যিনি ছিলেন কোচবিহারের MJN মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরতা। যে নৃশংস ঘটনায় তোল পার হয়ে যায় গোটা বাংলা। আবার সেই হাসপাতালেই এক ভয়ঙ্কর ঘটনা, স্বপ্নের অপমৃত্যু। প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুলেছে তার পরিবার। মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন পরিজনদের। তিলোত্তমা ধর্ষণ খুনের পর মানুষের প্রতিবাদ, বিচারের দাবি। এবার তাঁরাও সরব হয়েছেন। পরিবার বলছে, মেধাবী ছাত্রী পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝতো না। অনেক স্বপ্ন নিয়ে বর্ধমানের বাসিন্দা MBBS পড়তে এসেছিল কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শুরুতেই হোঁচট। কয়েক মাস পড়তে না পড়তেই শেষ এক সম্ভাবনা। 2023-এর 12ই জুনে হস্টেলের ঘর থেকে দেহ উদ্ধার হয় ডাক্তারি পড়ুয়ার। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাদের জানানো হয় আত্মহত্যা করেছেন ফার্স্ট ইয়ারের পড়ুয়া। এই বিল্ডিংয়েই থাকতেন ওই মেয়ে, যে আত্মঘাতী হয়েছিল। ভোর রাতে তাকে দেখতে পান এখানকার সিকিউরিটি গার্ড। তারাই খবর দেন সবাইকে। ছোটবেলা থেকে অভাবের সঙ্গে চলছিল যুদ্ধ। তারপরও লক্ষ্য থেকে সরেননি মেধাবী ছাত্রী। ডাক্তার হতে চেয়েছিল মেয়েটি। সে বাড়িতেও বলেছিল যে আমার আর ভাল লাগছে না, এখানে তার উপর নানা রকম অত্যাচার চলছে। অথচ সে অভিযোগও করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের পীড়া দিচ্ছে যে এই ব্যবস্থা যদি বন্ধ না হয়, তাহলে আগামী দিন আমাদের স্বাস্থ্য দপ্তরটা কোথায় যাবে? বিভিন্ন কলেজে মেয়েদের উপরে যে অত্যাচার এবং তার পরিণাম আমাদের MJN কোচবিহারের মেডিকেল কলেজের যে মেয়েটি গত বছর হারিয়ে গেল, সত্যি এটা অত্যন্ত মর্মান্তিক। এটা সিস্টেম পচে গেছে। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে লড়াই তীব্র থেকে তীব্রতর হয়েছে। কোচবিহারের MJN মেডিকেল কলেজে নার্সের ধর্ষণ খুনের বিচারের অপেক্ষায় পরিবার। বর্ধমানের পরিবারও সেই দিকেই তাকিয়ে। এই যেন আরও এক তিলোত্তমা। আরজিকর হাসপাতালে নিজের কর্মস্থলে শেষ হয়ে যান তিলোত্তমা। আর কোচবিহারের তিলোত্তমার জীবন শেষ হয়ে যায় তাঁর হস্টেলে। কোচবিহারের চিকিৎসক পড়ুয়া আত্মহত্যার ঘটনা তুলে দিয়েছে অনেক প্রশ্ন। পরিবারের অভিযোগ, কলেজের 3 ছাত্রী এবং 1 ছাত্রের বিরুদ্ধে। ডাক্তার হবেন বলে 2 বছর পরীক্ষা দিয়ে ব্যর্থ হলেও হাল ছাড়েননি। 3 বছর ধরে চেষ্টা চালিয়ে সফল হয়েছিল বর্ধমানের মেয়েটি। নার্সিংয়ে, এমনকি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েও পড়তে যাননি। অথচ সেই হাসি খুশি বৈয়ন্ত প্রাণ মেয়েটি কোচবিহারে MBBS-এ পড়তে এসে কেমন যেন গুটিয়ে গেলেন। অভিভাবকরা বলছেন যে ডাক্তারির পড়াশোনায় এমন টোকাটুকি কোনোভাবেই মানতে পারেনি ওই মেয়ে। মেয়ের মুখে এমন কথা শুনেছিলাম। বাবা ভরসা দিয়ে বলেছিলেন প্রিন্সিপালের সঙ্গে কথা বলবেন, কিন্তু বারণ করেছিল মেয়ে, তাতে নাকি ওর সমস্যা হবে। কলেজের এই পড়াশোনার পরিবেশটার প্রতিও একদম ছিল না, মানে ঠিক মেনে নিতে পারেনি। 3-4 বার বলেছিল, বাবা এই কলেজটা ভালো না, এখানে পড়াশোনা ভালো হয় না, এখানে ফ্যাকাল্টি নেই। টুগলিটা ওর খুব একটা এফেক্ট করেছিল। এখানে টুগলি হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট টুগলি করছে। তখন আমি বলেছিলাম যে টুগলি করছে, কোনো প্রফেসররা গার্ড দিচ্ছে না। তখন বলেছিল যে না, প্রফেসররা গার্ড দেয় না, নন টিচিং স্টাফরা গার্ড দেয়, সব সিনিয়র স্টুডেন্টদের ওরা বন্ধুর মতো। ভাবুন, নন টিচিং স্টাফরা তারা গার্ড দেয়, ফ্যাকাল্টি নেই কলেজে, পড়াশোনা হয় না, টুকলি হয় শুধুমাত্র। পরিবারের দাবি যে হাসপাতালের তরফে জানানো হয় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ কথা শোনার পর আকাশ ভেঙে পড়ে মা বাবার মাথায়। একমাত্র মেয়ে তো।
তড়িঘড়ি তারা বর্ধমান থেকে কোচবিহারে ছুটে আসেন, কিন্তু কোচবিহারে নামার পর অভিভাবকদের মনে হতে থাকে কোনো কিছু নজরদারির মধ্যে তাদের রাখা হচ্ছে। আর এখানেই মিলে যাচ্ছে আরজি করের সঙ্গে। তিলোত্তমার ধর্ষণ খুন মামলায় আদালতে সিবিআই দাবি, আদালতে জানায় যে পরিবার দ্বিতীয় ময়নাতদন্তের দাবি করলেও তাড়াহুড়ো করে দেহ দাহ করে দেওয়া হয়। এক্ষেত্রেও তড়িঘড়ি ময়নাতদন্তের অভিযোগ উঠছে। পরিবারের অভিযোগ, প্রথম থেকেই বিষয়টি হালকাভাবে নেয় পুলিশ। সাধারণ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এমনকি তদন্তকারী অফিসার ময়নাতদন্ত নিয়ে গুরুত্ব দিতে চাননি। পরিবারের প্রশ্ন, কেন এত তাড়াহুড়ো? আমি কোচবিহারের দিকে রওনা দিই। 1 ঘন্টা পর ওই কোচবিহার কোতোয়ালি থানার একজন আইও ইনভেস্টিগেশন অফিসার আমাকে ফোন করে যে আপনি তো শুনেছেন এই ঘটনা, তা আমরা কি পোস্টমর্টম করে দেবো? তা আমি তখন বললাম যে পোস্টমর্টম করবেন কি করে, আমি নেই, আমাদের কেউই নেই, আমরা মেয়েকে দেখলাম না, আমাদের সামনে পোস্টমর্টম হবে না? পোস্টমর্টম কি আপনার পরিবারের সদস্যের অনুপস্থিতিতে হয়ে থাকতে পারে? এরকম কোনো আইন আছে? তার মানে পরিবারকে ছাড়াই, না জানিয়েই ময়নাতদন্ত করে দিতে চেয়েছিল পুলিশ। অভিভাবকদের তো দাবি তেমনই। এই বিতর্কে কি বলছেন ময়নাতদন্তকারী চিকিৎসক? At the time of postmortem examination ওখানে এমএসডি স্যার এসেছিলেন কয়েকজন স্টুডেন্টকে নিয়ে, ঠিক আছে? তো উনি একটা কথাই তখন বলেছিলেন যে ব্রড ডেট কেন করানো হলো, এটা নিয়ে আমাকে অ্যালিগেশন আমার বিরুদ্ধে আসছিল। তো আমি স্যারকে একটা কথাই বলেছিলাম যে আমি বলার কি, যে ব্রড ডেট হবে না কি হবে সেটা কনসার্ন পুলিশ যে আছে, যে আইও আছে, সে বুঝবে। পরিবারের ছোট মেয়ে চলে গেলেও প্রশ্ন রেখে গেল অনেকগুলো, যার উত্তর আজও পায়নি পরিবার। আরও একটা প্রসঙ্গের কথা বলি, যেখানেও আরজি করের সঙ্গে অনেকটা মিল। তিলোত্তমার ধর্ষণ খুনের পর পরিবারকে খবর দেওয়া হয়েছিল অনেকটা পরে, এবং সেখানেও এক সময় এক রকম তথ্য দেওয়া হয়েছিল। কোচবিহার হাসপাতালে ডাক্তারি পড়ুয়াও অনেকটাই পরে দুঃসংবাদ পায় তার পরিবার। কোচবিহারের এমজিএন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে যায় বর্ধমানের চাপ। 2023 সালের 12 জুন পরিবার খবর পায় তাদের মেয়ে হোস্টেলের মধ্যে আত্মঘাতী হয়েছে। পরিবারের অভিযোগ, মেয়ের আত্মহত্যার খবর প্রায় 6 ঘন্টা পর তাদের দেওয়া হয়। এমনকি মেয়ের মৃতদেহ ময়নাতদন্ত করতে গিয়ে তাদের যে সিনিয়র রয়েছেন, সেই সিনিয়ররা তাদেরকে ঘেরানোর মধ্যে রেখেছিল, এমনটাই জানাচ্ছেন পরিবারের যারা সদস্যরা। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কেন 6.5 ঘন্টা পর আমাকে খবর দেওয়া হলো। কারণ প্রিন্সিপাল আমাকে নিজে বলেছিলেন যে সকাল 6:30টায় আমরা জানতে পারি যে আপনার মেয়ে এই করেছে। তাহলে আমরা সকাল 6:30টায় যদি ওরা খবর জানতে পারে যে মেয়ে আত্মহত্যা করেছে, তাহলে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা পর আমাকে কেন জানানো হলো? যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি যে প্রাথমিকভাবে জানার পর পুলিশকে জানানো হয়, আর তারপরই ছাত্রীর পরিবারের কাছে খবর যায়। রুমমেটটাই প্রথমে আইডেন্টিফাই করার পরে স্টাফদের ডাকে, তারা দেখে। তারপরে যখন আমি খবর পেলাম তখন দেন অ্যান্ড দেয়ার আমি পুলিশকে জানাই, এবং পুলিশকে জানানোর পরেই ওনার বাবাকে আমি ফোন করি। আমি প্রথমে জানার পরে আমি সঙ্গে সঙ্গে আমার হোস্টেল সুপার এবং পুলিশকে ফোন করলাম। পুলিশকে ফোন করার পরে তারপরে ওনার বাবাকে ধরার চেষ্টা। নবীকরণের মুখে ডাক্তারি ছাত্রীর বাবা কোচবিহারে এসেছিলেন। তখনও যেন সব ঠিকঠাকই ছিল। ফ্রেশার্স ওয়েলকামের পরই মেয়েটি যেন চুপ হয়ে যায়, একেবারেই একা থাকতে শুরু করে। ইন্টার্ন হস্টেলের 4 তলায় থাকতো ওই মেয়েটি, সেখানেই আত্মঘাতী হয়। কিন্তু কি এমন হলো যে এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই ডাক্তারি পড়ুয়া? অভিভাবকদের ধোঁয়াশা ঠিক কোথায় সেটা একটু বোঝানোর জন্য আপনাদের বিগ ওয়ালে দেখাই কোন প্রশ্নগুলো উঠছে। কেন 6.5 ঘন্টা পর পরিবারকে খবর দেওয়া হলো? এরপর আরও আছে, কেন তড়িঘড়ি ময়না তদন্তের চেষ্টা করা হলো? আরও রয়েছে, কেন ঘটনার পর থেকে উধাও 3 ছাত্রী? পরিবার সূত্রে জানা গেছে ঘটনার দিন সিনিয়র এক পড়ুয়ার সঙ্গে ঝামেলা হয়েছিল ডাক্তারি পড়ুয়ার। আর এখানেই উঠে আসছে থ্রেট কালচারের কথা। সেই ছাত্র নাকি টিএমসিপি নেতা অভিক বিরূপাক্ষদের ঘনিষ্ঠ বলে অভিযোগ পরিবারের। আত্মহত্যার পরপরই ওই ছাত্র নেতার মোবাইলের সমস্ত চ্যাট ডিলিট করে দেওয়া হয়। আর এমনকি ওই ছাত্র নেতা তার মোবাইলের সিম কার্ডটি পাল্টে ফেলে তড়িঘড়ি শিলিগুড়ি চলে যায় বলে অভিযোগগুলো উঠেছে সেগুলো
পর্যালোচনা করলেই দেখা যায় যে বিষয়গুলো কিন্তু মারাত্মক। 6.5 ঘন্টা পরে খবর পেয়েছে মেয়ের বাবা মা। পাশাপাশি ময়না তদন্ত হয়ে যাওয়ার পর যখন দাহ করা হবে তখন কার্যত বাবা মাকে ঘিরে রেখেছিল একটা চক্র। সেই চক্রই কি থ্রেড সিন্ডিকেট? প্রশ্ন কিন্তু উঠেছে এই সমস্ত কার্যকলাপগুলোকে ঘিরে। কোচবিহারে ডাক্তারি পড়ুয়ার অভিভাবকদের দাবি, মেয়েকে ঠিকমতো পড়তেই দেওয়া হতো না হস্টেলে। ইন্ট্রোর নামে রোজ সন্ধে 6টা থেকে 9:30 পর্যন্ত বসিয়ে রাখা হতো। ভাবুন, মেয়েটির মনে হতো মুখ খুললেই বিপদ হবে, তাই বাবা মাকে বারণ করতো এই নিয়ে কলেজে কাউকে যেন কিছু না বলে, তাহলে যে আবার গন্ডগোল হবে। আমার মেয়েকে সবসময় পড়ার মধ্যে ডুবে থাকতে চাইতো। হোস্টেলে হতো না, তারপরে ইন্ট্রো, ওদের একটা ইন্ট্রো হতো, এবার পড়াশোনা হচ্ছে না। এই ব্যাপারে ও কিন্তু খুবই একটা আপসেট হয়ে গেছিলো, আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিলো। ওকে বলেছিলাম যে ঠিক আছে, আমি এই ব্যাপারে আমি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। তখন আমাকে বললো, না বাবা, তুমি বলতে যেও না কথা, তাহলে আমার উপর একটা টর্চার শুরু হয়ে যাবে। সমস্যা প্রথম থেকে তো বলেনি, আপনার আস্তে আস্তে ওদের কথা বলছে। জানো মা, ওরা 3 জনে আমাকে এরম করে, বলতো যে মা এরা না জানো তো কেমন ধরনের। আমি তখনই ওইটা বলতাম যে দেখ ওদের ছেড়ে দে, বলতো এরা না একদম ভালো না। কোচবিহার এমজেএন কলেজের অধ্যক্ষ অবশ্য মেনে নিয়েছেন এ ধরনের কলেজে থ্রেট কালচারের অভিযোগ তার কানে এসেছিল। অধ্যক্ষর আক্ষেপ, একবার ডাক্তারি পড়ুয়ার বাবা যদি তাকে এ নিয়ে কথা বলতেন তাহলে হয়তো মেয়েটিকে বাঁচানো যেত। মাঝে আবার শুনলাম যে ইন্ট্রো নামক একটা বিষয়, যে সিনিয়ররা ডেকে পাঠিয়ে তাদেরকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করা, এসবও শুনেছি। এগুলো সব কিন্তু পরে শোনা। তাহলে আপনি তো একবার আমাকে জানাতে পারতেন। তখন উনি যেটা বললেন যে আমি আসতে চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু উনি আসতে দেয়নি। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ক্লাস বন্ধের ডাক দিয়েছিল ছাত্রছাত্রীরা, প্রতিবাদ হয়েছিল। সে সময় হস্টেলে এসে হাজির হন তৎকালীন এমএসভিপি রাজীব প্রসাদ। অভিযোগ, তিনি বিষয়টি নিয়ে বেশি কিছু না করার পরামর্শ দেন এবং ক্লাস বয়কট না করতে বলেন। সেই রাজীব প্রসাদ এই থ্রেট সিন্ডিকেটের অন্যতম বলেই অভিযোগ। ময়না তদন্তের রিপোর্ট পরিবর্তন এবং পরীক্ষার খাতায় নাম্বার বাড়ানোর মতো অভিযোগ আছে এই রাজীব প্রসাদের বিরুদ্ধে। থ্রেট কালচারের মুখ খুলেছেন কোচবিহারের চিকিৎসকরাও। এটাও একটা থ্রেট কালচারের ঘটনা। এখানে প্রভাবশালী কয়েকজন আছেন, তার মধ্যে খুব সম্ভবত 3-4টি মেয়ে এবং একটি ছেলে, এবং সে স্টুডেন্ট, এখনও স্টুডেন্ট, এবং যার প্রভাব অত্যন্ত বেশি। সে নীলবাতি নিয়েও ঘুরে বেড়ায় এবং তার কথা অনুযায়ী কলেজের শিক্ষকরাও চলেন। তাই এরকম অবস্থা, তিনি শাসক দলের মদতপুষ্ট অবশ্যই। এবং এখানে একটা কালচার তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে পড়াশোনা না করে পাশ করাতে হবে। এই হেলথ সিন্ডিকেট প্রাণঘাতী সিন্ডিকেট, বহু প্রাণ গেছে এদের জন্য। কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বা কোনোটাকে হয়তো আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে, আমরা জানি না। যদি এই মিতা ছাত্রীর মা বাবা বিচার চান, আইনের দ্বারস্থ হতে চান, আমরা ওই পরিবারের সঙ্গে দেখা করব, আমরা ওদের কথা শুনব, আইনি বিষয়গুলো আমরা জেনে নেব এবং আমাদের আইনজীবীদের সাথে যোগাযোগ করে আমাদের আইনি সহায়তা সম্পূর্ণ দেব। পরিবারের দাবি, শেষ পর্যন্ত তাদের উপস্থিতিতে ময়না তদন্ত হলেও এরপর দেহ দাহ করতে গিয়েও সিনিয়রদের ঘেরাটোপে থাকতে হয়। সব সময় তাদের নজরবন্দি করে রাখা হয়েছিল। ঠিক একই অভিযোগ করেছিলেন পানিহাটির তিলোত্তমার মা বাবা। কোচবিহারে ডাক্তারি পড়ুয়ার অভিভাবকরা এখনো বুঝতে পারছেন না, যারা রুমমেট ছিল আশ্চর্যজনকভাবে তারা ঘটনার পর থেকে উধাও হয়ে গেল। কোথায় চলে গেল? পরিবারের পরিবার প্রশ্ন তুলছে। কি প্রশ্ন তুলছে আরো একবার বিগ ওয়ালে আপনাদেরকে দেখাই। কেন 3 রুমমেটকে জিজ্ঞাসাবাদ করা হলো না, এই প্রশ্ন এখনো রয়েছে। কেন সিনিয়র ছাত্রকে তদন্তকারীরা ছেড়ে দিলেন, এই প্রশ্নও তো থেকে যাচ্ছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজছেন তারা মাসের পর মাস। মেয়েকে হারানোর পর 1টা বছর কেটে গেল। যন্ত্রণা আর হাহাকার সঙ্গী করে এই 1টা বছর কাটিয়ে ফেললেন তারা যেন এখন বিচারের আশাও ছেড়ে দিয়েছেন বাবা। কন্যাহারা মেয়েহারা বাবা হাহাকার করছেন। আমার এই মেয়ের ব্যাপারটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, হ্যাঁ, এতে করে কিছু পাবো নাকি? পাবো না।
যেটা আমার জামাই বলেছিল যে বাবা কোচবিহার কোর্টে একটা স্যুট ফাইল করো কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তখন ওকে আমি বলেছিলাম দেখো কলেজ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং স্টুডেন্ট ইউনিয়ন, সেখানে আমি কিছুই করতে পারবো না, অতএব এগুলো কিচ্ছু হবে না, শুধু ঈশ্বরের উপর ভরসা রাখো, যদি বিচার পাই। প্রায় 1 বছর পেরিয়ে গেছে, বিচার মেলেনি। বিচার পাবেন না বলে কার্যত হতাশায় ভুগছে এই আত্মঘাতী মেয়ের পরিবার। বাবার সাফ কথা, তিলোত্তমার বিচার হচ্ছে না, তাই তার মেয়ের বিচার কিভাবে হবে? আদৌ কি বিচার তিনি পাবেন? এইরকম একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন এই আত্মঘাতী মেয়ের বাবা। বিভিন্ন কলেজে কলেজে এই থ্রেট কালচারগুলো উঠে আসছে আর একের পর এক বড় ঘটনা সামনে আসছে। প্রশ্ন হচ্ছে এই থ্রেট কালচার শেষ হবে কোথায়? এই থ্রেট কালচারের এই রোগের ওষুধ কোথায়, কোন মেডিকেল কলেজে আমরা পাবো? এখনো পর্যন্ত আমরা এই প্রত্যেক তিলোত্তমাদেরই বিচার চাই, প্রশ্ন আমরা করেই যাব। দেখতে থাকুন TV9 বাংলা।